হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ টুডে? কেমন আছো সবাই? আবার হাজির হয়ে গেলাম তোমাদের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা জ্যামিতি হতে অধ্যায় 13 এর কোণ নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না। যদি মনে না থাকে ভিডিওটি আবার দেখে ওই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবার বুঝে নেওয়ার চেষ্টা করবে। ওখানে কিন্তু এরকম ছিল যে কোণ কিভাবে আঁকতে হয়, তারপরে কতগুলো গুরুত্বপূর্ণ কোণের মধ্যে কি কি কোণ আছে, যেমন সমকোণ ছিল, স্থূলকোণ ছিল, সূক্ষ্মকোণ ছিল, আর অন্যান্য কোণ ছিল। যাই হোক, আজকে তোমাদের সেই জ্যামিতি হতেই অধ্যায় 14 হতে আমি মাহফুজুর রহমান, তোমাদের চতুর্থ শ্রেণীর, খেয়াল করো, শ্রেণীর চতুর্থ হতে গণিত অধ্যায় 14 হতে আজকে আমরা শিখব ত্রিভুজ হতে। তো জ্যামিতির যে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করলেই কিন্তু একটি প্রশ্ন কমন সবার সামনে চলে আসে, যে জ্যামিতি শব্দের অর্থটা কি। তো তোমরা কি এটা ভুলে গেছো নাকি মনে আছে? একটু গেস করার চেষ্টা করো। জ্যামিতি শব্দের অর্থ ছিল এরকম, যা শব্দের অর্থ হচ্ছে ভূমি বা জমি এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ তাহলে কি দাঁড়ালো? ভূমি বা জমির পরিমাপ। যাই হোক, আজকে আমরা অধ্যায় 14 হতে, চতুর্থ শ্রেণীর অধ্যায় 14 হতে ত্রিভুজ বিষয়ে আলোচনা করব। প্রথমেই প্রাথমিক আলোচনায় আমরা ত্রিভুজ কাকে বলে সেটা একটু দেখব। কি লেখা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। কোন সমতলে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। আবারও বলতেছি, কোন সমতলে সমান জায়গাতে সমতলে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। তাহলে ত্রিভুজ চিত্রটি কিভাবে আঁকা হয়? এই যে খেয়াল করে দেখো, এখানে তিনটি বাহু আছে, আবার তিনটি কোণও আছে। তাহলে তিনটি বাহু দ্বারা এই যে আবদ্ধ ক্ষেত্র, এটার নাম কি? ত্রিভুজ। আচ্ছা, এখন সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের এভাবে পরীক্ষা আসতে পারে যে ত্রিভুজে কি কি থাকে। তাহলে আমরা কি উত্তরটা বলবো? ত্রিভুজে তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে। এই যে খেয়াল করে দেখো, দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে তিনটি কোণ, অর্থাৎ তিনটি বাহু এবং তিনটি কোণ আছে। ত্রি শব্দের অর্থ কি? ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। এই কারণে ত্রিভুজ অর্থাৎ তিন বাহু সম্বলিত যে চিত্র, মানে তিন বাহু আছে, তিনটি কোণ আছে, সেই শর্তেই কিন্তু ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে বাহুভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। তো আমরা আজকে বাহুভেদে যে ত্রিভুজ সেইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই পরীক্ষার সিলেবাসে কিন্তু এটাই আছে। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, যথা এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তিন নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ তিনটি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখানে কাকে বলে সংজ্ঞা থাকবে, বৈশিষ্ট্য থাকবে এবং চিত্র থাকবে। আমি আগেই বলে নিচ্ছি, চিত্রগুলো এখানে জাস্ট অঙ্কন করে দেওয়া, কিন্তু কিভাবে আঁকতে হবে এই আলোচনাটা শেষ করে আমি তোমাদের খাতায় দেখানোর চেষ্টা করব। এখানে দেখানো একটু অসুবিধা। আচ্ছা, তাহলে প্রথমে আসো, বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। আমরা প্রথমে সমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো। সমবাহু, সম শব্দের অর্থ হচ্ছে সমান। তার মানে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান, সেই ত্রিভুজকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। একটু দেখো আমি কি লিখছি, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। কেউ যদি এভাবে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তাও কিন্তু হবে। তাহলে কি? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই চিত্রটার দিকে একটু খেয়াল করো। এখানে এই যে ছোট্ট করে আমি দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এই বাহু এবং এই বাহু, তিনটি বাহুই পরিমাপে কি হবে? সমান হবে। অর্থাৎ এই ক খ গ ত্রিভুজটি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এবার আসো, আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সমবাহু ত্রিভুজের কি কি বৈশিষ্ট্য আছে? এর প্রতিটি বাহুই সমান, সেই সাথে বলা যায় এর প্রতিটি কোণও সমান। এটা তোমরা তোমাদের এই ক্লাসগুলো অতিক্রম করার পরবর্তী ক্লাসগুলোতে পাবে যে কেন তিনটি বাহু সমান হলে তিনটি কোণও সমান। যাই হোক, এটা মনে রাখার চেষ্টা করো যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হলে এর বিপরীত, এই বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান হয়। সেই শর্তে আমরা বৈশিষ্ট্যটা এভাবে লিখতে পারি যে এর প্রতিটি বাহুই সমান এবং এর প্রতিটি কোণও সমান। তাহলে সমবাহু ত্রিভুজ কিন্তু খুব সহজেই পরিষ্কার ব্যাপারটা। এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, দ্বি বা দয় এই কথা থেকে আসে দুইটি, সমদ্বি অর্থাৎ সমান দুইটি বাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি লেখা আছে দেখো, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। খেয়াল করে দেখো, এই হচ্ছে সেই চিত্রটি, সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র। এখানেও কিন্তু আমি
দুটি দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এই বাহু এবং এই বাহু অর্থাৎ দুইটি বাহু সমদ্বিবাহু অর্থাৎ দুইটি বাহু সমান, এবং অপর বাহু ওই দুই বাহুর সমান হবে না, হয় ছোট হবে না হয় বড় হবে। তাহলে এই ত্রিভুজকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এবার বৈশিষ্ট্যটি একটু খেয়াল করি। এর যে কোনো দুইটি বাহু সমান হবে এবং এর দুইটি কোণও সমান হবে। একটু আগেই বলছিলাম যে বাহুগুলো সমান হয় সেই বাহুগুলোর বিপরীত কোণ, যেমন খেয়াল করো এই বাহু যখন এই বাহুর সমান তখন এই বাহুর বিপরীত কোণ হিসেবে এই কোণটা এবং এই বাহুর বিপরীত কোণ হিসেবে এই কোণটা সমান। তার মানে কি দাঁড়ালো? দুইটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দুটিও সমান। আমি জাস্ট সংক্ষেপে লিখছি যে এর যে কোনো দুইটি বাহু সমান অর্থাৎ এর দুইটি কোণও সমান। তুমি এভাবে লিখলেই বৈশিষ্ট্য হয়ে যাবে। এবার সর্বশেষ 3 নং, বিষমবাহু ত্রিভুজ। বিষম অর্থাৎ যে এটা বোঝানো হয় যে কোনো বাহুই সমান নয়। সংজ্ঞাটা খেয়াল করি তাহলে পরিষ্কার হবো। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। চিত্রটার দিকে তাকাও, কোনো বাহুই কিন্তু সমান নয়। এই বাহু ছোট, এটা চেয়ে এটা একটু বড়, এটা চেয়ে এটা আরো বেশি বড়, অর্থাৎ কোনো বাহুই কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? সমান নয়। এই কারণে আমি কোনো বাহুর উপরে কিন্তু কোনো দাগও দেইনি, অর্থাৎ বোঝানোর চেষ্টা করছি কোনো বাহুই সমান নয়, কিন্তু এখানে দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ওই বাহুগুলো সমান। তাহলে আবার একটু বলতেছি, বিষমবাহু ত্রিভুজকে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার আসো আমরা জাস্ট বৈশিষ্ট্য দুটো নিয়ে একটু কথা বলি। বৈশিষ্ট্য আছে ইহার কোনো বাহুই সমান নয়, এবং 2 নং হচ্ছে এর কোনো সমান নয়। যেহেতু বাহু সমান নয় সেহেতু কোনো সমান নয়। তাহলে বন্ধুরা প্রত্যেকটি ত্রিভুজ নিয়ে বাহুবিদে যে 3 প্রকার ত্রিভুজ, বিষয়টা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেল। এইভাবে বাসায় প্র্যাকটিস করো। এখন আমি তোমাদের এই ত্রিভুজগুলো কিভাবে আঁকতে হবে সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আমরা এখন ত্রিভুজগুলো কিভাবে অঙ্কন করতে হবে সে বিষয়টা দেখব। একটু খেয়াল করো। প্রথমে ধরো তোমাকে বলা হলো যে একটি ত্রিভুজ আঁকো, কিন্তু বলে দিল না যে সেটা কি সমবাহু ত্রিভুজ নাকি সমদ্বিবাহু নাকি বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ কোনো উল্লেখ না করা থাকলে শুধু ত্রিভুজের কথা বললে তুমি ইচ্ছা অনুযায়ী যে কোনো মাপ নিয়ে আঁকতে পারো। আর এটা মনে রাখবে যে যে কোনো অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে, কিন্তু স্পষ্টতার সুবিধার্থে আমি তোমাদের কলম ব্যবহার করে দেখাচ্ছি। কিন্তু তুমি যখন অঙ্কন করবা তখন অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবা। তো আমাদের যে কোনো একটি ত্রিভুজ আঁকার জন্য কি করতে হবে? একটি স্কেল লাগবে আর একটি পেন্সিল বা কলম। তো ইচ্ছা অনুযায়ী একটি সরলরেখা টেনে নিলাম, টেনে নিয়ে ইচ্ছা অনুযায়ী মাপ নিয়ে ধর একটু বড় করে দিলাম বা ছোট দিলাম, এখানে এটা দেখার দরকার নেই। এভাবে 3টি বাহু যোগ করে আমরা যে চিত্রটি পাবো সেটা কি হয়ে যাবে? ত্রিভুজ হবে। কিন্তু কোন ত্রিভুজ সেটা কিন্তু বলা নেই। তুমি চাইলে এখানে ABC দিতে পারো, চাইলে ক খ গ দিতে পারো, এবং নিচে লিখে দেবা যে চিত্রে ABC একটি ত্রিভুজ। আবারও সেই প্রশ্নটি করি, ত্রিভুজে কি কি থাকে? ত্রিভুজে 3টি বাহু থাকে এবং 3টি কোণ থাকে। তাহলে আসো ত্রিভুজ অঙ্কন শেখার পরে এবার আমরা চেষ্টা করব সমবাহু ত্রিভুজ শেখার জন্য। এই যে দেখো লেখা আছে সমবাহু ত্রিভুজ। একটু আগে আমরা চার্টে কি শিখে নিলাম যে আলোচনায় ছিল যে ত্রিভুজের সবগুলো বাহু অর্থাৎ 3টি বাহুই সমান সেই ত্রিভুজকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এখন 3টি বাহু যখন সমান হবে তখন কোনো পরিমাপ যদি দেওয়া না থাকে যে 3টি বাহু সমান, সেই ক্ষেত্রে একটি বাহুর পরিমাপ কত, শুধু বলে দিল একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তো সেই ক্ষেত্রে তো কোনো মাপের দরকার নেই। তুমি ইচ্ছা অনুযায়ী প্রথম বাহুটা নিয়ে নিতে পারো। খেয়াল করে দেখো, আমি ইচ্ছা অনুযায়ী একটি সরল রেখা নিয়ে নিলাম। নেয়ার পরে এর আগের দিন তোমাদের এই কম্পাস নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু কম্পাস, এটাকে বেশি পাশ বলা যাবে না। এখন এই কম্পাস নিয়ে আমরা কাজ করব। সমান বাহু নির্দেশ করার জন্য আমাদের এই কম্পাসটা খুবই জরুরি, যেটা স্কেল দিয়ে আমরা এইভাবে সুবিধা করে নিতে পারবো না। তাহলে আসো কিভাবে নেব? ইচ্ছা অনুযায়ী কিন্তু একটি বাহু নিলাম, সেই বাহুর পরিমাপটা কিভাবে? এই যে দেখো কিভাবে বসাই। এই পাশেও তুমি এই কাটা সেটটা বসাইতে পারো, চাইলে এই পাশেও বসাইতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আমি বাম পাশে বসাচ্ছি, সুবিধা হবে। এই যে বাম পাশে বসানোর পরে এটা সমান করে নেব। খেয়াল করে দেখো, এই যে এটা সমান করে নিচ্ছি। যেহেতু আমাদের বাহু হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, তাহলে এটা সমান করে নিয়ে একই পাশে, এটার এই পাশে না,
এই পাশে হবে না, এটা একই পাশে, হয় এ পাশে না হয় এ পাশে, তবে স্বাভাবিকভাবে আমরা উপরে অঙ্কন করি, অর্থাৎ একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো ছোট্ট করে মাঝামাঝি, যে এই মাঝামাঝি, এই হচ্ছে একটি বৃত্তচাপ, এই মাপই থাকবে, এটা আবার এই পাশে বসাবো, এই বসানোর পরে অপর আরেকটি বৃত্তচাপ, তাহলে ওই একই মাপ ছিল, কিন্তু এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই উভয় পাশ থেকে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকার পর একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা, এই দেখো এই বৃত্তচাপ দুইটি একটি বিন্দুতে কিন্তু ছেদ করছে, এই যে এই যে একটি বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দুতে আমরা যোগ করব, যে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা, আর হচ্ছে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করে দেবো। দেখো কিভাবে যোগ করি, এইভাবে আমরা পেন্সিল বসাবো, স্কেল বসাবো, এরপরে এইভাবে যোগ করে দেবো, এই পাশেও যোগ করে দেবো, এই পাশেও যোগ করে দেবো। খুবই ইজি ব্যাপারটা। তো কি দাঁড়ালো, যেহেতু পরিমাপ বাহুর দেয়া নাই, অর্থাৎ এই বাহু সমান, এই বাহু সমান এবং এই বাহু সমান, অর্থাৎ সম বাহু ত্রিভুজ। এবার আমি নামকরণ করে দিই ত্রিভুজের এ বি সি, যার প্রত্যেকটি বাহুই সমান, অর্থাৎ এই ত্রিভুজটির নাম কি হবে, সমবাহু ত্রিভুজ। এবার চলে আসো, আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি অর্থাৎ সমান দুই বাহু। তো এই ক্ষেত্রেও কোনো পরিমাপ দিয়ে নেই, আমরা ইচ্ছা মতো প্রথমে একটি বাহু নিয়ে নিচ্ছি, এই যে একটু ছোট করেই নেই, আর যে বাহুটি আমাদের সমান দুই বাহু হিসেবে আঁকতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে হয় ছোট না হয় বড়, তবে বড় নেওয়াটাই ভালো, ভালো করে বোঝা যাবে। এই যে খেয়াল করে দেখো, এটা হবে এতটুকু, আমি আর একটু বেশি নিচ্ছি, এই যে একটু বেশি নিয়ে আগের মতোই একই পাশে দুটি বৃত্তচাপ, মাঝামাঝি দুটি বৃত্তচাপ এই মাপই থাকবে, এই পাশে আবার বসাবো। এই দেখো কি চমৎকার ভাবে দুটি বৃত্তচাপ অঙ্কন করা হয়ে গেল। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করলো, এই ছেদ বলতে বোঝানো হয় মিলিত হওয়া, এই যে এখানে কিন্তু মিলিত হয়েছে, এই যে এখন ওই বিন্দুর সাথে আমরা এই বিন্দু দুটি যোগ করে দেবো। এই যে খেয়াল করো, স্কেল এবং পেন্সিলের মাধ্যমে এভাবে যোগ করব, আবার এই পাশেও যোগ করে দেব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে খুব সহজেই কিন্তু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। তো একটু আগে খেয়াল করো, যখন ছিল সমবাহু তখন কিন্তু আমি এরকম ছোট ছোট দাগ দিয়ে বুঝাইছি যে তিন বাহুই সমান। তাহলে এখানে কি তিনটা বাহুতেই দাগ দিব না, এখানে জাস্ট এই দুই বাহুতে দাগ দিব। তুমি এক দাগ দিতে পারো, চাইলে এভাবে দুই দাগ দিতে পারো, এটা কোনো সমস্যা না। দিয়ে বোঝানো হলো যে এই ত্রিভুজে এই দুইটি বাহু সমান, কিন্তু এই বাহুটি এই দুই বাহু অপেক্ষা হয় ছোট হবে না হয় বড় হবে, কিন্তু সমান হবে না। তাহলে কি দাঁড়ালো, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এখন নামকরণ করে দিতে পারি এ বি সি। তোমরা হয়তো ভাবতে পারো প্রত্যেকটা ত্রিভুজেই এবিসি কেন, চাইলে তুমি অন্য কোনো নামও দিতে পারো, যেমন এক্স ওয়াই জেড, এটা কোনো সমস্যা না, যেটা দিব সেটাই লিখব। এবার চলে আসো সর্বশেষ আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষম আলোচনায় কি ছিল, বিষমবাহু ত্রিভুজ বলতে বোঝানো হয় যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। তার মানে এখানে এমনিতেও প্রশ্নে তোমার কোনো পরিমাপ দেওয়া থাকবে না, তুমি ইচ্ছা অনুযায়ী বাহুগুলো নিতে পারবে, তবে কোনো বাহু যেন সমান না হয় এই খেয়াল করে। আমি প্রথমে একটি ছোট বাহু নিচ্ছি, এরপরে যেমন খুশি তেমন, খুব মজা তাই না এটা। তারপরে আরেকটি বাহু নিচ্ছি, দেখো এই বাহুর চেয়ে কিন্তু এই বাহুটা একটু বড়, তারপরে এইটা কিন্তু আরো বেশি বড় হবে। এই হয়ে গেল আমাদের কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর কোনো বাহুই কিন্তু সমান নয়। এবার আমরা নামকরণ করে দিচ্ছি এ বি সি, অর্থাৎ এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ যার কোনো বাহুই সমান নয়। এখন আমাদের চার্টে বা আমাদের বাহুভেদে যে তিনটি ত্রিভুজ ছিল, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা অঙ্কন করা শিখে নিলাম। পরীক্ষায় এর বাইরে কিভাবে আসতে পারে আমি এরকম দুটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করব। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, আমি তোমাদের সাথে দুইটি অতিরিক্ত প্রশ্ন নিয়ে কথা বলবো, কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে তার উত্তরগুলো করব। যেমন এখানে লেখা আছে অতিরিক্ত প্রশ্ন হিসেবে কোশ্চেন, প্রশ্ন 5.5 সেন্টিমিটার। আমরা তো জানি তাই না যে সেমি, এটার পূর্ণরূপ হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে পরিমাপের একক।
5.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। একটু আগে আমরা যখন অঙ্কন করলাম তখন কিন্তু কোনো পরিমাপের কথা বলা ছিল না যে বাহুর পরিমাপ কত নিব, কিন্তু এইবার কিন্তু বলে দিছে যে 5.5। তার মানে তুমি ইচ্ছা মতো বাহুর পরিমাপ নিতে পারবে না, যেটা বলছো তোমাকে সেটাই নিতে হবে। তো এটার জন্য আমাদের কি কি দরকার? স্কেল দরকার এবং পেন্সিল কম্পাস দরকার। প্রথমে আমরা স্কেলের মাধ্যমে খুবই যত্ন সহকারে, খেয়াল করো এখানে কিন্তু সেন্টিমিটার আছে সিএম, আর এখানে কিন্তু আছে INCH ইঞ্চিতে। তো আমরা কিন্তু এই পাশ থেকে নিব না, এই পাশ থেকে নিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমরা কিন্তু নিব সিএম অর্থাৎ সেন্টিমিটার সাইড থেকে। এই পাশ থেকে আমরা এই 5.5 সেন্টিমিটার মেপে নিব। প্রথমে খেয়াল করো কিভাবে আঁকতে হবে। প্রথমে শূন্য থেকে হিসাবটা করলে ভালো হয়, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কত ছিল? 5.5। একটু যত্ন করে খেয়াল করো, এই যে হচ্ছে 5 আর এই হচ্ছে 6। দেখো 5 এবং 6-এর মাঝামাঝি একটা বড় একটা দাগ আছে, এটা হচ্ছে 5.5 নির্দেশ করে। সেম এটা হচ্ছে কি 6.6, এটা হচ্ছে 6.5, এটা হচ্ছে 7.5, এভাবে 0.5 মানে অর্ধেকটা নির্দেশ করে। তো আমরা এখন কত নিতে যাচ্ছি? আমরা নিতে যাচ্ছি 5.5। এই হচ্ছে 5.5, এই আর এই হচ্ছে 0। আমার এই 0 থেকে শুরু করে এই 5.5 পর্যন্ত আমার দাগটা নিতে হবে। তাহলে এটা কত হবে? 5.5 সেন্টিমিটার বাহু হবে। আমি এখানে লিখে দেবো কিন্তু, যেটা হচ্ছে 5.5 সেন্টিমিটার সেমি, সংক্ষেপে সেমি, সেন্টিমিটার সংক্ষেপে সেমি। এরপরে কি কাজ? একটি বাহু যখন নেওয়া হয়ে গেল, যেহেতু সমবাহু আগেই শিখছিলাম, এই যে এই পাশ থেকে এই পাশটা আমরা মাপ নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যে পুরোপুরি মাপ নেওয়ার পরে এখান থেকে এই বাহুর একই পাশে অর্থাৎ একই সাইডে আমরা দুটি বৃত্তচাপ আঁকবো। আগে যেভাবে আঁকছিলাম, আগে পরিমাপ ছিল না, এখন কিন্তু পরিমাপ আছে। এই মাপটাই থাকবে। এই মাপ খুব সাবধানে এই পাশে ধরে এই পাশটাতে বসাবো। খেয়াল করে দেখো, এই যে সেই মাপই কিন্তু আছে। এবং একই পাশে অপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দুটি দেখো একটি বিন্দুতে ছেদ করলো বা মিলিত হলো, তাহলে এই ছেদবিন্দুর সাথে অপর দুই বিন্দু আমরা যোগ করে দেবো। এই যে, এবং এই যে খেয়াল করে দেখো, আবার এই পাশ থেকে এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুই কি 5.5 সেন্টিমিটার। এপাশে আমরা একটু কষ্ট করে লিখে দেব 5.5 সেন্টিমিটার। তাহলে কি হয়ে গেল? আমাদের 5.5 বাহু সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার নামকরণ করে দিই, ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। অনেক সহজ কিন্তু ব্যাপারটা। এবার আসো আরেকটি প্রশ্ন নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দুইটি বাহু। 6 সেন্টিমিটার কয়টি বাহু? দুইটি বাহু, মানে বোঝাই যাচ্ছে সমদ্বিবাহু। সমান দুইটি বাহুর কথা বলছে। 6 সেন্টিমিটার দুইটি বাহু বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। তো কিভাবে আঁকতে হবে দেখো, একটু খেয়াল করে দেখো মনোযোগী হয়ে। খুবই সহজ ব্যাপারটা। প্রথমে আমরা ছোট বাহুটা নিয়ে নেব নিচের দিকে, যেটা হচ্ছে ভূমি, আমরা ভূমি বলে থাকি। প্রথমে 4 সেন্টিমিটার নেব। আমাদের প্রশ্নে কিন্তু একটা বলাই আছে। আচ্ছা, 0 থেকে 4, এই হচ্ছে 0 আর এই হচ্ছে 4-এর দাগ। এই এটা কত হয়ে গেল? 4 সেন্টিমিটার একটি বাহু। আচ্ছা, আমি এখানে লিখে দেব 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারতেছো। এরপরে বাকি কি কাজ ছিল? বাকি কাজ ছিল 6 সেন্টিমিটার। এখন আমি 6 সেন্টিমিটার এখান থেকে কোথায় দিব বলো? এভাবে করে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এটা কিন্তু শিওর না যে আসলে ঠিকঠাক ছেদবিন্দু বা মিলিত বিন্দুতে মিলবে কিনা। সেই ক্ষেত্রে মনে রাখবা, আমরা পেন্সিল কম্পাসের মাধ্যমে স্কেল থেকে আমরা মাপ নিয়ে নেব 6 সেন্টিমিটার। কিভাবে নেব খেয়াল করো, এই যে 0-র সাথে এই হচ্ছে 0 বিন্দু, এটা থেকে আমি 6 পর্যন্ত নিয়ে নেব। এই যে খুব সাবধানে নেব যেন নাড়াচাড়া লেগে পরিমাপটা নষ্ট না হয়ে যায়। এই যে খেয়াল করো, এই যে 0 থেকে 6 পর্যন্ত খুব সাবধানে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, এই যে এই পর্যন্ত হচ্ছে 6, এই পর্যন্ত মাপ নিয়ে স্কেলটা সরিয়ে
ওই যে সেই আগের মতোই এই বিন্দু থেকে একই পাশে একটি বৃত্তচাপ এবং এই মাপটাই থাকবে, খুব সাবধানে ধরে যেন নড়ে চড়ে না যায়। এই অপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি পরস্পর কোন একটি বিন্দুতে ছেদ করলো, এই ছেদবিন্দুর সাথে আমি এই পাশ আর এই পাশ যোগ করে দেব। এই আর হচ্ছে এই, আমরা এই বিন্দুর সাথে এই বিন্দুটা এখানে লিখে দিচ্ছি। এটা কত ছিল বলা ছিল প্রশ্নে, 6 সেন্টিমিটার দুইটি বাহু। এই যে খেয়াল করো, এই বাহু আর হচ্ছে এই বাহু, পাশে লিখে দেব 6 সেন্টিমিটার, এখানেও লিখে দেব 6 সেন্টিমিটার। খুবই সহজ ব্যাপারটা। এরপরে তুমি নামকরণ করে দাও, ক খ গ বলো, এবিসি বলো, যাই বলো। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার একটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার এবং অপর দুইটি সমান বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা কি ত্রিভুজ হয়ে গেল? সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো, আমাদের আজকের যে বাহুভেদের ত্রিভুজগুলো ছিল খুবই মজার ছিল, কিন্তু আমরা খুব সহজেই ত্রিভুজগুলো কিন্তু আঁকতে এবং শিখতে পারছি, বৈশিষ্ট্য সহ সংজ্ঞা কাকে বলে। তাহলে বন্ধুরা বাসায় এভাবে প্র্যাকটিস করো। এরপরে কোনো সমস্যা থাকলে যখন স্কুল ওপেন হয় তখন টিচারদের হেল্প নিয়ে বাকি সমস্যাগুলো সলভ করে নিও। আর এই পরিস্থিতিতে সবাই ভালো থেকো, নামাজ কালাম পাঠ করো, আল্লাহকে স্মরণ করো যেন এই মহামারী থেকে সবাই মুক্তি পায় এবং সবাই সুস্থ থেকে ভালো থাকে। আমাদের স্কুল আবার নতুন করে ওপেন হয়, আমরা সবাই আবার মজা করে যেন পড়াশোনা করতে পারি। তো সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া রেখো। তোমরা সবাই ভালো থেকো, আবার হয়তো দেখা হবে কোনো এক ক্লাসে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।